আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের এর আগের ভিডিওতে আমরা স্লাইড ক্লিপার্স পর্যন্ত দেখেছি। এই ভিডিওতে আমরা স্ক্রু গজ থেকে শুরু করে চ্যাপ্টারের একদম শেষ পর্যন্ত দেখব। এই যন্ত্রটি হচ্ছে স্ক্রু গজ। স্লাইড ক্লিপার্সের সাহায্যে যেমন কোনো বস্তুর সূক্ষ্ম দৈর্ঘ্য পরিমাপ করা হয়, ঠিক তেমনি স্ক্রু গজের সাহায্যেও কোনো বস্তুর সূক্ষ্ম দৈর্ঘ্য পরিমাপ করা হয়। তবে স্লাইড ক্লিপার্সের তুলনায় স্ক্রু গজের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য আরো সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। তাহলে চলো দেখি কিভাবে স্ক্রু গজ কাজ করে। স্ক্রু গজ মূলত স্ক্রু এর নিয়ম অনুসরণ করে। এখানে বিভিন্ন ধরনের স্ক্রু দেওয়া আছে। সবগুলো স্ক্রুর একটি কমন মেকানিজম হলো স্ক্রুকে যে কোনো একদিকে ঘোরালে এটি নিচের দিকে যাবে এবং এর উল্টা দিকে ঘোরালে এটি উপরের দিকে যাবে। আর স্ক্রুকে একবার ঘোরালে অর্থাৎ এক প্যাচ পরিমাণ ঘোরালে সেক্ষেত্রে স্ক্রু এর যে প্যাচ থাকবে সেই প্যাচের সমান দৈর্ঘ্য অতিক্রম করবে। এখানে একটি বড় করে স্ক্রু দেওয়া আছে। স্ক্রুটিকে যদি এইভাবে ঘোরানো হয় তাহলে সামনের দিকে আগাবে, আর এর উল্টা দিকে অর্থাৎ এইভাবে ঘোরানো হলে তাহলে পিছনের দিকে পিছাবে। এখন স্ক্রুটিকে যদি এক প্যাচ ঘোরানো হয় অর্থাৎ ৩৬০ ডিগ্রি ঘোরানো হয়, মানে হচ্ছে এই বিন্দুটি এখান থেকে নিয়ে ঘুরিয়ে আবার এখানেই আসলে তাহলে যে দূরত্ব অতিক্রম করে তা হলো স্ক্রু এর প্যাচের দৈর্ঘ্য, অর্থাৎ এতটুকু অংশ। এতটুকু হচ্ছে স্ক্রুটির একটি প্যাচের দৈর্ঘ্য বা এতটুকু অংশ। অর্থাৎ স্ক্রুটিকে একবার ঘোরানো হলে সেক্ষেত্রে স্ক্রু তার প্যাচের সমান দৈর্ঘ্য অতিক্রম করবে। এখন যদি এমন হয় যে স্ক্রুটিকে অর্ধেক প্যাচ ঘোরানো হয়, অর্থাৎ এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দুতে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তার পেচের অর্ধেক দৈর্ঘ্য অতিক্রম করবে, অর্থাৎ এতটুকু পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করবে। এমন যদি হয় 1/4 ঘোরানো হয়, অর্থাৎ এই বিন্দু থেকে শুরু করে এই পর্যন্ত নিয়ে আসা হয়, তাহলে 1/4 দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ এতটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। এখন যদি এমন হয় যে স্ক্রুটিকে 10/1 পরিমাণ ঘোরানো হয়, সেক্ষেত্রে কতটুকু অতিক্রম করবে? সেক্ষেত্রে খুবই সামান্য পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করবে। এমন যদি হয় একটি পেঁচের 100/1 ঘোরানো হয়, সেক্ষেত্রে আরো সামান্য পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করবে। এই নিয়ম অনুসরণ করেই স্ক্রু গজ তৈরি হয়েছে। তাহলে চলো এখন সত্যিকারের স্ক্রু গজ দেখি। এই হলো একটি স্ক্রু গজ। স্ক্রু গজে মূলত দুই ধরনের স্কেল থাকে। একটি হচ্ছে রৈখিক স্কেল, অর্থাৎ এটি সোজাসুজিভাবে থাকবে। এদিকে যে স্কেলটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে রৈখিক স্কেল। আরেকটি হচ্ছে বৃত্তাকার স্কেল। বৃত্তাকার স্কেলটি এই দিক বরাবর থাকবে, আর স্ক্রু গজের স্ক্রু এর মাথাটি থাকবে এদিক বরাবর। এই স্ক্রুটিকে যে কোনো একদিকে ঘোরালে স্ক্রুটি সামনের দিকে আগাবে, আর বিপরীত দিকে ঘোরালে পিছনের দিকে পিছাবে। তোমরা এখানে দেখো, স্ক্রুটিকে যদি এদিকে ঘোরাতে হবে, উপরের দিকে যদি ঘোরাই তাহলে সামনের দিকে আগাচ্ছে, আর যদি নিচের দিকে ঘোরাই তাহলে পিছনের দিকে পিছাবে। এইভাবে তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে দেখবে যে এক প্যাচ ঘোরানো হলে সেক্ষেত্রে স্ক্রুটি এক গড় পরিমাণ আগাবে। এদিকে যদি দেখো কার্শপের দিকে, তাহলে স্ক্রুটিকে একবার ঘোরানো হলে স্ক্রু গজটি এক গড় পরিমাণ আগাবে। এইভাবে এক গড় করে আগাচ্ছে। আর উল্টা দিকে ঘোরানো হলে সেক্ষেত্রে এক গড় করে পিছাবে। এই হলো স্ক্রু গজের মূলনীতি। তোমরা যেমন ভার্নিয়ার স্কেলে ভার্নিয়ার ধ্রুবক দেখেছ, ঠিক তেমনি প্রত্যেকটা স্ক্রু গজেও একটি ধ্রুবক থাকে। এই ধ্রুবককে বলা হয় LC, অর্থাৎ লিস্ট কাউন্ট অথবা লঘিষ্ঠ গণনা। LC কিভাবে বের করতে হয়? স্ক্রু গজে যে বৃত্তাকার স্কেলটি থাকে সেই স্কেলটি বিভিন্নভাবে ভাগ করা থাকতে পারে। যেমন কোনো স্কেল 50টি ভাগে ভাগ করা থাকতে পারে, কোনোটি 100টি ভাগে ভাগ করা থাকতে পারে। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার উপর ভিত্তি করে স্ক্রু গজের লঘিষ্ঠ গণন নির্ধারণ করা হয়। যেমন এখানে যে স্ক্রু গজটি দেখতে পাচ্ছ, এই স্ক্রু গজের একটি পেচের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার, অর্থাৎ স্ক্রু গজের যে
স্ক্রুটি থাকবে সেটি সম্পূর্ণ একবার ঘোরালে অর্থাৎ 360 ডিগ্রি যদি ঘোরাও সেক্ষেত্রে স্ক্রুগজটি 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করবে। 1 মিলিমিটার সামনে আগাবে অথবা 1 মিলিমিটার পিছনে পিছাবে। আর বৃত্তাকার স্কেলে এরকম করে 100টি দাগ কাটা আছে। অর্থাৎ স্ক্রুটিকে যদি একবার ঘোরাও তাহলে স্ক্রুগজের বৃত্তাকার স্কেলটি 100টি দাগ অতিক্রম করবে, অর্থাৎ 100টি দাগ ঘুরবে। আর 100টি দাগ ঘুরলে সেক্ষেত্রে 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করবে, কারণ 100টি দাগ ঘুরলে 1 প্যাচ পরিমাণ ঘুরবে, আর 1 প্যাচ পরিমাণ ঘুরলে সেক্ষেত্রে 1 প্যাচের দূরত্ব হচ্ছে 1 মিলিমিটার। প্রতি পেজে 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ 100টি দাগ ঘুরলে সেক্ষেত্রে 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে একটি দাগ ঘুরলে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে তাই হচ্ছে স্ক্রুগজের লঘিষ্ঠ গুণন। অর্থাৎ ওই স্ক্রুগজ দিয়ে সর্বনিম্ন ততটুকু পরিমাণ দৈর্ঘ্য পরিমাপ করা যাবে। এই স্ক্রুগজটির বেলায় 100 দাগ ঘুরলে অতিক্রম করে 1 মিলিমিটার। তাহলে 1 দাগ ঘুরলে অতিক্রম করে 1/100 মিলিমিটার ইকুয়াল টু 0.01 মিলিমিটার। এটাই হচ্ছে স্ক্রুগজের লঘিষ্ঠ গুণন, এখানে দেওয়া আছে। তাহলে তোমাদেরকে যদি বৃত্তাকার স্কেলের বাক সংখ্যা দেওয়া থাকে আর স্ক্রুগজটি একবার ঘোরালে যতটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করে তা দেওয়া থাকে, তাহলে তোমরা সহজেই লঘিষ্ঠ গুণন বের করতে পারবে। এটা সূত্র হচ্ছে LC ইকুয়াল টু S/N। ফ্লাইট ক্যালিপার্সের মতোই S/N। S তে বোঝায় স্ক্রুগজের 1 প্যাচের দৈর্ঘ্য আর N হচ্ছে বৃত্তাকার স্কেলের বাক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো এখন দেখি কিভাবে স্ক্রুগজ দিয়ে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে হয়। আমরা এখানে একটি বস্তু নিয়ে নিয়েছি। এখন স্ক্রুগজটি ঘোরাবো যাতে স্ক্রুটি সামনের দিকে আগায় এবং বস্তুর সাথে লেগে যায়। এখন বস্তুর সাথে লেগে গেছে। তাহলে বস্তুটির দৈর্ঘ্য কত হবে? এদিকে রৈখিক স্কেলে দেখা যাচ্ছে, রৈখিক স্কেলে 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3, 4, 5, 6, 7 মিলিমিটার। 7 মিলিমিটার দূরত্ব অতিক্রম করেছে। তারপর এদিকে কিছু একটা দৈর্ঘ্য অতিক্রম করেছে। এটা আমরা মিলিমিটার স্কেলে পরিমাপ করতে পারবো না, এজন্যই আমাদেরকে বৃত্তাকার স্কেলের দিকে তাকাতে হবে। বৃত্তাকার স্কেলে 100টি দাগ কাটা ছিল, এর মধ্যে 20, 21, 22, 23 23 নাম্বার দাগের সাথে মিলে গেছে। তাহলে 100টি দাগে যদি 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে সেক্ষেত্রে 23টি দাগে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বই হচ্ছে মাঝখানের এতটুকু দূরত্ব। তাহলে মাঝখানের এতটুকু দূরত্ব কি হবে? এখানে আমরা লিখতে পারি এতটুকু দূরত্ব হচ্ছে 7 মিলিমিটার। 7 মিলিমিটার এটা এখানে থাকুক। আর ছোট যে দূরত্বটি আছে এটি কত হবে? স্ক্রুগজের লঘিষ্ঠ গুণন আমরা দেখেছিলাম 0.01 মিলিমিটার, অর্থাৎ 1 ঘর ঘুরলে 0.01 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে। সেক্ষেত্রে আমরা বের করতে পারি 1 ঘর ঘুরলে অতিক্রম করে 0.01 মিলিমিটার। সুতরাং এখানে কত ঘর ঘুরেছে? 20, 21, 22, 23, 23 ঘর। তাহলে 23 ঘর ঘুরলে অতিক্রম করে 0.01 ইন্টু 23 মিলিমিটার। তাহলে এই মানটা হচ্ছে এখানে যে ছোট দূরত্বটি আছে তার পরিমাণ। তাহলে বস্তুটির দৈর্ঘ্য কত হওয়া উচিত? এখানে 7 মিলিমিটার
প্লাস এই ছোট দূরত্ব, এটা হচ্ছে 0.1 ইন্টু 23। সুতরাং বস্তুর দৈর্ঘ্য L ইকুয়াল টু 7 প্লাস 0.01 হবে, লঘিষ্ঠ গণন হচ্ছে 0.01 ইন্টু 23 এত মিলিমিটার ইকুয়াল টু 7 প্লাস 0.23 মিলিমিটার ইকুয়াল টু 7.23 মিলিমিটার। এখন তোমরা কিভাবে এটা বের করবে? তোমাদের বের করার জন্য একটি সূত্র প্রয়োগ করতে হবে, তাহলে আর এত ঝামেলা করতে হবে না, ঐকিক নিয়ম করতে হবে না। এক্ষেত্রে সূত্রটি হচ্ছে L ইকুয়াল টু 7 যে পেয়েছি, এটা হচ্ছে রৈখিক স্কেলে পাঠ সংখ্যা, অর্থাৎ এটাকে আমরা m দ্বারা প্রকাশ করতে পারি, প্লাস 0.1 হচ্ছে লঘিষ্ঠ গণন, এটাকে লেখা যায় LC ইন্টু 23 হচ্ছে বৃত্তাকার স্কেলের পাঠ, অর্থাৎ বৃত্তাকার স্কেলের কত দাগ রৈখিক স্কেলের সাথে মিলে গেছে, এটা হচ্ছে সি। সি হচ্ছে বৃত্তাকার স্কেলের পাঠ সংখ্যা। তাহলে সূত্রটি হলো L ইকুয়াল টু m প্লাস সি ইন্টু এলসি। এখানে কোনটা কি তা আশা করি তোমরা বুঝেছ। এলসি ইকুয়াল টু এস বাই এন। যদি এলসি না দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা এস বাই এন ব্যবহার করে বের করে নিতে পারো। এস হচ্ছে রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর এন হচ্ছে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ছিল তোমাদের স্ক্রু গজে। এরপর এখানে একটি টার্ম দেওয়া আছে স্ক্রু গজের ন্যূনাঙ্ক। স্ক্রু গজের ন্যূনাঙ্ক হচ্ছে আমরা যাকে লঘিষ্ঠ গড়ন বলেছি তাই হচ্ছে স্ক্রু গজের ন্যূনাঙ্ক। আর আরেকটি হচ্ছে স্ক্রু গজের পিচ। পিচ হচ্ছে একটি প্যাচের দৈর্ঘ্য। একটি প্যাচের যে দৈর্ঘ্যটি আছে তা হচ্ছে স্ক্রু গজের পিচ। এরপর হচ্ছে ব্যালেন্স। এটা তোমরা ভালোভাবে জানো, এই যন্ত্র দিয়ে কোনো বস্তুর ভর পরিমাপ করা হয়। এরপর স্টপ ওয়াচ, কোনো সূক্ষ্ম সময় পরিমাপে স্টপ ওয়াচ ব্যবহার করা হয়। এরপর সর্বশেষ যে টপিকটি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ সৃজনশীল প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, তা হলো পরিমাপের ত্রুটি এবং নির্ভুলতা। পরিমাপের ত্রুটি বলতে বোঝায় পরিমাপ করতে গিয়ে কতটুকু পরিমাণ ভুল হয়। এখন এই ত্রুটি মানবসৃষ্ট ত্রুটি হতে পারে অথবা যন্ত্রের কারণে ত্রুটি হতে পারে। মানবসৃষ্ট ত্রুটি হচ্ছে যে ত্রুটিগুলো আমরা নিজেদের ভুলের কারণে করি, যেমন কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে তা সঠিকভাবে না পড়া, লিখতে ভুল করা, এই ভুলগুলো হচ্ছে মানবসৃষ্ট ভুল। এছাড়া আরেক ধরনের ভুল হতে পারে, তা হলো যন্ত্রের ভুল, অর্থাৎ যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটি হচ্ছে আমরা যে যন্ত্রটা পরিমাপের জন্য ইউজ করি তা সবসময় নির্ভুল হয় না, যন্ত্রেরও কিছু ভুল থাকতে পারে। যেমন আমরা পরিমাপের ক্ষেত্রে সাধারণত যে স্কেলটি ব্যবহার করি তা দিয়ে সর্বনিম্ন 1 মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা যায়, কিন্তু 1 মিলিমিটারের চেয়ে সূক্ষ্ম কোনো কিছু পরিমাপ করতে গেলে এই যন্ত্র দিয়ে সঠিকভাবে পরিমাপ করা যায় না, অর্থাৎ ত্রুটি হয়। তোমরা বিভিন্ন জায়গায় এ ধরনের লেখা দেখতে পেয়েছ, বিশেষ করে কোনো প্যাকেটজাত খাবারের প্যাকেটের গায়ে এরকম লেখা থাকে। এখন কথা হচ্ছে এরকম কেন লেখা থাকে? ধরো কোনো একটি বিস্কুটের প্যাকেটের গায়ে 100 প্লাস মাইনাস 5 গ্রাম এরকম লেখা আছে। এরকম না লিখে সরাসরি 100 গ্রাম লিখলেই তো হয়। যদি তারা সঠিকভাবে পরিমাপ করে দেয় তাহলে 100 গ্রাম লিখলেই হয়। কিন্তু কথা হচ্ছে ধরে নাও 100 গ্রাম বিস্কুটে 20টি বিস্কুট থাকে, অর্থাৎ 20টি বিস্কুটের ওজন 100 গ্রাম হয়। কিন্তু সবসময় কি 20টি বিস্কুটের ওজন 100 গ্রাম হবে? এখানে কিছু পরিমাণ ওজন কম থাকতে পারে অথবা কিছু পরিমাণ ওজন বেশি থাকতে পারে। 20টি বিস্কুটের ওজন কখনো 100 গ্রামের চেয়ে কম বা কখনো বেশিও হতে পারে। ধরে নাও যদি কিছু পরিমাণ কম হয় সেই ক্ষেত্রে এখানে একটি বিস্কুট যোগ করে 21টি বিস্কুট
দিয়ে দেওয়া যেতে পারে। 21টি বিস্কুট দিলে তাহলে ধরো 100 গ্রামের কাছাকাছি চলে আসে। যদি কিছু পরিমাণ বেশি হয়, মোটামুটি একটা বিস্কুটের সমান বরের বেশি হয়, সেক্ষেত্রে একটি বিস্কুট বাদ দিয়ে 19টি বিস্কুট দিয়ে দিলে সেক্ষেত্রে 100 গ্রামের কাছাকাছি কোনো একটা মান আসবে। সেক্ষেত্রেও পুরোপুরি 100 গ্রাম নাও হতে পারে। কিন্তু এমন যদি হয় 20টি বিস্কুটের ওজন 98 গ্রাম আসে, তখন কি যারা বিস্কুট বিক্রি করে তারা কি কখনো 98 গ্রামকে 100 গ্রাম বানানোর জন্য, অর্থাৎ 100 গ্রাম পূরণ করার জন্য অন্য একটি বিস্কুট থেকে 2 গ্রাম এনে এখানে দিবে? অর্থাৎ অন্য একটি বিস্কুট ভেঙে 2 গ্রাম কি এখানে দেবে? অথবা যদি 102 গ্রাম হয় তাহলে কি তারা কখনো এখান থেকে ভেঙে 2 গ্রাম রেখে দিবে? এটা কখনোই করা হয় না। তাহলে তারা কি করে? তারা হিসাব করে দেখে 20টি বিস্কুটের ওজন যেহেতু 100 গ্রাম, তাহলে একটি বিস্কুটের ওজন কত হবে? একটি বিস্কুটের ওজন 5 গ্রাম হবে। তাহলে একটি বিস্কুটের পরিমাণ ওজন কম বেশি হতে পারে। কারণ এখানে যদি 20টি বিস্কুটের ওজন 96 গ্রাম হয় তাহলে তারা 96 গ্রাম দিয়ে দিবে। যদি 94 গ্রাম হয় তাহলে তারা কি করবে? 94 গ্রাম হলে তাহলে তারা একটি বিস্কুট অতিরিক্ত দিবে। 21টি বিস্কুট হবে, 21টি বিস্কুটের ওজন তাহলে হবে 94 প্লাস 5, তাহলে 99 গ্রাম, 100-র কাছাকাছি। যদি 20টি বিস্কুটের ওজন 103 গ্রাম হয় তাহলে তারা 103 গ্রামই দিয়ে দিবে। যদি 20টি বিস্কুটের ওজন 106 গ্রাম হয় তাহলে তারা একটি বিস্কুট রেখে দিবে, তাহলে 101 গ্রাম থাকবে। তাহলে দেখা যাচ্ছে ত্রুটি সবসময় 5 গ্রামের চেয়ে কম হচ্ছে, অর্থাৎ সর্বোচ্চ ত্রুটি হচ্ছে 5 গ্রাম। এজন্য তারা 100 গ্রামের সাথে প্লাস মাইনাস 5 গ্রাম দিয়ে দেয়। কারণ 100 গ্রাম থেকে মাইনাস 5 গ্রাম করলে সেক্ষেত্রে হতে পারে 95 গ্রাম, আর 100 গ্রামের সাথে প্লাস 5 গ্রাম করলে সেক্ষেত্রে হতে পারে 105 গ্রাম। তাহলে তাদের যে বিস্কুটের ওজন থাকবে তা সবসময় 95 থেকে 105 গ্রামের মধ্যেই থাকবে। এই কারণে এভাবে লেখা হয়, অর্থাৎ প্লাস মাইনাস চিহ্নটা ইউজ করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়া বিভিন্ন খাবার যেমন পাউরুটি, কেক এগুলো বানানোর সময় একটা নির্দিষ্ট পরিমাণ ময়দা এবং অন্যান্য কাঁচামাল নেওয়া হয়। তারপর তা ওজন করে তাপ দেওয়া হয়। এখন তাপ দেওয়ার ফলে কিছু পরিমাণ পানি বাষ্পীভূত হয়ে যায়, কিন্তু সবসময় একই পরিমাণ পানি বাষ্পীভূত হয় না। কখনো কিছু পরিমাণ পানি বেশি বাষ্পীভূত হয়, কখনো কম বাষ্পীভূত হয়। এ কারণে সবসময় সঠিক মাপটি পাওয়া যায় না। এজন্য এসব খাবারের প্যাকেটেও প্লাস মাইনাস সামথিং দেওয়া থাকে। এখন দেখি স্কেলে পরিমাপ করার জন্য কি প্লাস মাইনাস দিতে হয় কিনা। যদি আমরা এই বস্তুটির দৈর্ঘ্য দেখি, এই বস্তুটির দৈর্ঘ্য হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7 মিলিমিটারের কাছাকাছি, কিন্তু পুরোপুরি 7 মিলিমিটার না, কারণ বস্তুটি এখানে অবস্থিত আর 7 মিলিমিটার হচ্ছে এখানে অবস্থিত। তাহলে 7 মিলিমিটারের চেয়ে এতটুকু পরিমাণ কম। কিন্তু যখন আমরা মিলিমিটার স্কেল দিয়ে পরিমাপ করব তখন আমরা বলতে পারবো না 7 মিলিমিটারের চেয়ে ঠিক কতটুকু পরিমাণ কম। এজন্য আমাদেরকে এই বস্তুর দৈর্ঘ্য 7 মিলিমিটারই ধরে নিতে হবে। যদি বস্তুটির দৈর্ঘ্য এই পর্যন্ত হতো সেক্ষেত্রেও আমরা 7 মিলিমিটার ধরে নিতাম। যদি এখানে হতো সেক্ষেত্রেও 7 মিলিমিটার ধরে নিতাম। কিন্তু যদি এদিকে হতো সেক্ষেত্রে আমরা 6 মিলিমিটার ধরতাম। ঠিক একইভাবে এখানে হলে এটাকে আমরা 7 মিলিমিটার ধরবো, এখানে হলে 7 মিলিমিটার ধরবো, এখানে হলেও 7 মিলিমিটার ধরবো। কিন্তু এদিকে যদি চলে যাই এদিকে ধরবো 8 মিলিমিটার, কারণ 8 মিলিমিটার থেকে এটি কাছে। তাহলে যেটা হয় 7 মিলিমিটার থেকে এই অর্ধেক পর্যন্ত, অর্থাৎ 7 মাইনাস 0.5 তা হচ্ছে 6.5। আর এদিকে 7 মিলিমিটার থেকে পজিটিভ দিকে অর্ধেক পর্যন্ত, অর্থাৎ 7.5। এই অংশটুকুকে আমরা 7 মিলিমিটারই ধরে নিচ্ছি। 7 মিলিমিটার থেকে 0.5 মিলিমিটার কম, 0.5 মিলিমিটার বেশি, সম্পূর্ণ অংশকে আমরা 7 মিলিমিটারই ধরে নিচ্ছি। তাহলে আমাদের ত্রুটি কতটুকু থাকছে? ত্রুটি থাকছে হচ্ছে 7 প্লাস মাইনাস 0.5 মিলিমিটার, কারণ বস্তুটির দৈর্ঘ্য
7 মিলিমিটার থেকে 0.5 মিলিমিটার কম হতে পারে অথবা 7 মিলিমিটার চেয়ে 0.5 মিলিমিটার বেশি হতে পারে। এখন আরেকটি ব্যাপার হচ্ছে প্রকৃত ত্রুটি এবং আপেক্ষিক ত্রুটি। প্রকৃত ত্রুটি হচ্ছে এখানে 7 মিলিমিটারে কতটুকু ত্রুটি হয়েছে বা আমি যে দৈর্ঘ্য পরিমাপ করব সেই দৈর্ঘ্যে কতটুকু পরিমাণ ত্রুটি হয়েছে তাকে প্রকৃত ত্রুটি বলা হয়। আর আপেক্ষিক ত্রুটি হচ্ছে আমি 7 মিলিমিটারে 0.5 মিলিমিটার ত্রুটি পেয়েছি, তাহলে 1 মিলিমিটারে কতটুকু পরিমাণ ত্রুটি হবে তা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটিটাও প্রয়োজন, কারণ হচ্ছে ধরো তুমি 100 মিলিমিটার পরিমাপ করবে, সেক্ষেত্রে তোমার 100 প্লাস মাইনাস 0.5 এতটুকু পরিমাণ ত্রুটি হবে, অর্থাৎ 99.5 থেকে 101.5 পর্যন্ত। 100 মিলিমিটারে 0.5 মিলিমিটার ত্রুটি হলে তাহলে কিছু যায় আসে না, কিন্তু তুমি যদি 2 মিলিমিটার পরিমাপ করতে যাও সেক্ষেত্রে 0.5 মিলিমিটার ত্রুটি হয়, অর্থাৎ 2 প্লাস মাইনাস 0.5, এটা কত হবে 1.5 অথবা 2.5। তাহলে এখানে ত্রুটির মান খুবই বেশি, 2 মিলিমিটারের তুলনায় এখানে ত্রুটির মান খুবই বেশি, এই কারণে আপেক্ষিক ত্রুটিটা ব্যবহার করতে হয়। তাহলে আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপ করা মান। তাহলে আমরা যে বস্তুটি দেখলাম তার আপেক্ষিক ত্রুটি হবে, চূড়ান্ত ত্রুটি হচ্ছে 0.5 মিলিমিটার, কারণ 0.5 মিলিমিটার কম বা বেশি হতে পারে, এই কারণে 0.5 মিলিমিটার, আর পরিমাপ করা মান হচ্ছে 7 মিলিমিটার। তাহলে 0.5 কে 7 দিয়ে ভাগ করলে 0.071, এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। এখন এই আপেক্ষিক ত্রুটিকে আমরা শতকরায় নিতে পারি। শতকরায় নেওয়ার জন্য যা করতে হবে তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করলে শতকরায় আসবে। শতকরা ত্রুটিও হচ্ছে এক ধরনের আপেক্ষিক ত্রুটি। শুধু আপেক্ষিক ত্রুটি বললে তা বোঝায় 1 মিলিমিটার বা 1 এককে কতটুকু পরিমাণ ত্রুটি, আর শতকরা বোঝালে সেক্ষেত্রে বোঝাবে 100 এককে কতটুকু পরিমাণ ত্রুটি। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, ধরা যাক একটি বর্গাকৃতি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে তুমি 10 সেন্টিমিটার পেয়েছো। ধরা যাক পরিমাপে 10% আপেক্ষিক ত্রুটি রয়েছে, বস্তুটির ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত? অর্থাৎ ধরে নিই এটি একটি বর্গাকার বক্স, এখন এর দৈর্ঘ্য পরিমাপে 10% আপেক্ষিক ত্রুটি পাওয়া গেছে, অর্থাৎ যে দৈর্ঘ্যটি পরিমাপ করেছি তা হয় 10% কম হবে, না হয় 10% বেশি হবে। তাহলে যদি 10% কম হয় সেক্ষেত্রে বর্গাকার বস্তুর ক্ষেত্রফল হবে এতটুকু, আর যদি 10% বেশি হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে এই বড় বর্গটা। তাহলে চলো দেখি বস্তুটির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত হয়। দৈর্ঘ্য স্মল a ইকুয়াল টু 10 সেন্টিমিটার, ক্ষেত্রফল ক্যাপিটাল A ইকুয়াল টু a স্কয়ার। ক্ষেত্রফলকে ক্যাপিটাল A অর্থাৎ এরিয়া দ্বারা প্রকাশ করে, এরিয়া ইকুয়াল টু a স্কয়ার অর্থাৎ বাহু স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার ইকুয়াল টু 100, একক হবে সেন্টিমিটার স্কয়ার। এখন পরিমাপে আপেক্ষিক ত্রুটি হচ্ছে 10%, অর্থাৎ দৈর্ঘ্য 10% কম হতে পারে অথবা বেশি হতে পারে। এখন আমরা যেটা করব, দৈর্ঘ্য কম নিলে কতটুকু পরিমাণ ত্রুটি হয় তা বের করব, আর দৈর্ঘ্য বেশি নিলে কতটুকু পরিমাণ ত্রুটি হয় তা বের করব। সর্বনিম্ন ত্রুটিযুক্ত দৈর্ঘ্য, সর্বনিম্ন ত্রুটিযুক্ত দৈর্ঘ্যকে আমরা a প্রাইম মিনিমাম দ্বারা প্রকাশ করব, min ইকুয়াল টু হচ্ছে 10। 10 ছিল প্রকৃত দৈর্ঘ্য মাইনাস 10 এর 10%। এই 10 হচ্ছে যে দৈর্ঘ্যটি দেওয়া ছিল 10 সেন্টিমিটার, এই 10 সেন্টিমিটার, আর
এই 10% হচ্ছে ত্রুটি সেন্টিমিটার, ইকুয়াল টু 10 মাইনাস 10, এর জন্য হবে গুণ 10% মানে 10/100 সেন্টিমিটার, ইকুয়াল টু 10 মাইনাস 10 আর 10 গুণ করলে হবে 100, 100/100 হচ্ছে 1 সেন্টিমিটার, ইকুয়াল টু 9 সেন্টিমিটার। তাহলে সর্বনিম্ন ত্রুটিযুক্ত ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল এ প্রাইম মিনিমাম, ক্যাপিটাল এ দ্বারা বোঝায় এরিয়া বা ক্ষেত্রফল, ইকুয়াল টু এ প্রাইম মিনিমাম স্কয়ার, ইকুয়াল টু 9 স্কয়ার, ইকুয়াল টু 81। এরপর সর্বোচ্চ ত্রুটিযুক্ত দৈর্ঘ্য, সর্বোচ্চ ত্রুটিযুক্ত দৈর্ঘ্য, এটাকে আমরা ধরবো এ প্রাইম ম্যাক্সিমাম, ইকুয়াল টু 10। আগেরটা যেহেতু সর্বনিম্ন ছিল এই কারণে মাইনাস হয়েছে, এখন এটা সর্বোচ্চ এই কারণে প্লাস হবে 10 এর 10% সেন্টিমিটার, ইকুয়াল টু 10 প্লাস 10 এর জন্য গুণ 10% মানে 10/100 সেন্টিমিটার, ইকুয়াল টু 10 প্লাস 1 সেন্টিমিটার, ইকুয়াল টু 11 সেন্টিমিটার। তাহলে সর্বোচ্চ ত্রুটিযুক্ত ক্ষেত্রফল, ক্যাপিটাল এ প্রাইম ম্যাক্সিমাম ইকুয়াল টু এ প্রাইম ম্যাক্সিমাম স্কয়ার, ইকুয়াল টু 11 স্কয়ার, ইকুয়াল টু 121 সেন্টিমিটার স্কয়ার। আমাদের ক্ষেত্রফল ছিল 100 বর্গ সেন্টিমিটার, সর্বনিম্ন ত্রুটিযুক্ত ক্ষেত্রফল 81 সেন্টিমিটার স্কয়ার, আর সর্বোচ্চ ত্রুটিযুক্ত ক্ষেত্রফল 121 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখন দেখব সর্বোচ্চ মান ধরে আর সর্বনিম্ন মান ধরে ত্রুটি কোনটাতে কত হয়। সর্বনিম্ন মান ধরে ত্রুটি ইকুয়াল টু মডুলাস 100 মাইনাস 81 সেন্টিমিটার, ইকুয়াল টু 19 সেন্টিমিটার। মডুলাসটা হচ্ছে যাতে করে ঋণাত্মক মান না আসে, অর্থাৎ মডুলাসের মধ্যে যা কিছুই থাকবে না কেন তা সবসময় ধনাত্মক হয়ে যাবে, অর্থাৎ প্লাস হয়ে যাবে। এরপর সর্বোচ্চ মান ধরে ত্রুটি, ইকুয়াল টু 100 মাইনাস 121 সেন্টিমিটার, ইকুয়াল টু 21 সেন্টিমিটার। যদিও 100 থেকে 121 বিয়োগ করলে মাইনাস 21 সেন্টিমিটার আসবে, কিন্তু মডুলাস থাকার কারণে প্লাস হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে সর্বোচ্চ মান ধরে ত্রুটি হয় 21 সেন্টিমিটার আর সর্বনিম্ন মান ধরে ত্রুটি হয় 19 সেন্টিমিটার। তো এই দুইটা থেকে আমরা কোনটাকে নিব? আমাদেরকে অবশ্যই 21 সেন্টিমিটার নিতে হবে, কারণ আমরা যদি বলে দেই ত্রুটি 19 সেন্টিমিটার কিন্তু দেখা গেল কোনো ক্ষেত্রে ত্রুটি হয়ে গেল 19 সেন্টিমিটারের চেয়ে বেশি, অর্থাৎ 20 বা 21 হয়ে গেল, সেক্ষেত্রে আমরা যা বলবো তা ভুল হয়ে যাবে। এই কারণে আমরা বলবো ত্রুটি হচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে কোনো মান ধরে 21 সেন্টিমিটারের চেয়ে কম যদি ত্রুটি হয় সেক্ষেত্রেও আমাদের ভুল হবে না, কারণ 21 সেন্টিমিটার হচ্ছে সর্বোচ্চ ত্রুটি, 21 সেন্টিমিটারের চেয়ে বেশি ত্রুটি হতে পারবে না। তাহলে আমরা এখানে লিখব যেহেতু দুইটি সমান নয়
তাই আমরা বড়টি নিই। সুতরাং চূড়ান্ত ত্রুটি ইকুয়াল টু 21 সেন্টিমিটার। তাহলে আপেক্ষিক ত্রুটি হবে ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই হিসাবকৃত মান। চূড়ান্ত ত্রুটি হচ্ছে 21 আর হিসাবকৃত মান হচ্ছে 100। অর্থাৎ আমরা যে ক্ষেত্রফলটা প্রথমে পেয়েছিলাম তা হচ্ছে 100 সেন্টিমিটার স্কয়ার, এর মধ্যে ত্রুটি হচ্ছে 21 ইকুয়াল টু 0.21। এখানে কোনো একক থাকবে না, কারণ উপরেও সেন্টিমিটার থাকবে, নিচেও সেন্টিমিটার থাকবে। সেন্টিমিটার আর সেন্টিমিটার কাটা যাবে। তাহলে শতকরা ত্রুটি কত হবে? ইকুয়াল টু 0.21 ইন্টু 100% ইকুয়াল টু 21%। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর 27 পৃষ্ঠা। এখানেও একটি ম্যাথ দেওয়া আছে। তুমি একটি বাক্স রুলার দিয়ে মেপেছ, যেখানে শুধু সেন্টিমিটার দাগ। তুমি বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পেয়েছো যথাক্রমে 10, 5, 4 সেন্টিমিটার। তোমার মাপে কত শতাংশ ত্রুটি আছে? তাহলে স্কেলটি যেহেতু সেন্টিমিটার স্কেলে দাগ কাটা, 0, 1, 2, 3 এভাবে দাগ কাটা, সেক্ষেত্রে তোমার ত্রুটি হবে 0.5 সেন্টিমিটার। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে 5 সেন্টিমিটার পিছনের দিকে অথবা সামনের দিকে তোমার ত্রুটি হবে ±5 সেন্টিমিটার। তাহলে তোমার কত ত্রুটি হবে? দৈর্ঘ্য পরিমাপে 10 ± 0.5 সেন্টিমিটার, প্রস্থ পরিমাপে 5 ± 0.5 সেন্টিমিটার, উচ্চতা পরিমাপে 4 ± 0.5 সেন্টিমিটার। তাহলে এখানে প্রকৃত যে আয়তন পাওয়া যাবে তা হলো 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। অর্থাৎ আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তুমি যে মেপেছো দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার, তোমার মাপা আয়তন হচ্ছে 200 সেন্টিমিটার কিউব। এখন তাহলে সর্বনিম্ন আয়তন কত হবে? সর্বনিম্ন দৈর্ঘ্য কত হওয়া উচিত? 10 - 0.5। সর্বনিম্ন প্রস্থ হওয়া উচিত 5 - 0.5 অর্থাৎ 4.5। সর্বনিম্ন উচ্চতা হওয়া উচিত 4 - 0.5 অর্থাৎ 3.5। তাহলে সর্বনিম্ন আয়তন হবে 10 - 0.5 ইন্টু 5 - 0.5 ইন্টু 4 - 0.5। এগুলোকে গুণ করলে 149.625 সেন্টিমিটার কিউব। এখন সবচেয়ে বড় আয়তন কত হতে পারে? 10 + 0.5। সবচেয়ে বড় দৈর্ঘ্য হবে 10 + 0.5, প্রস্থ হবে 5 + 0.5, উচ্চতা হবে 4 + 0.5। তাহলে আয়তন হবে এদেরকে গুণ করলে যে মান পাওয়া যাবে তা। অর্থাৎ আয়তন 10 + 0.5 ইন্টু 5 + 0.5 ইন্টু 4 + 0.5, এদেরকে গুণ করলে 259.875। তাহলে সর্বনিম্ন আয়তন ধরলে ত্রুটি হচ্ছে 200 - 149.625 অর্থাৎ 50.375। আর সর্বোচ্চ আয়তন ধরলে ত্রুটি 259.875 - 200 ইকুয়াল টু হচ্ছে 59.875। যেহেতু এই মান বড়, এই কারণে আমরা চূড়ান্ত ত্রুটি হিসেবে এই মানটিকে বেছে নেব। তাহলে আপেক্ষিক ত্রুটি কি হবে? আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত আয়তন, আর এর সাথে 100 গুণ করলে সেক্ষেত্রে পার্সেন্ট পাওয়া যাবে, অর্থাৎ শতকরা পাওয়া যাবে। শতকরা হচ্ছে 30%। এই ছিল তোমাদের আজকের ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা অনুশীলনীর সাধারণ প্রশ্ন, গাণিতিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখান থেকে সাধারণ প্রশ্ন এবং গাণিতিক প্রশ্ন যেগুলো আছে এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তোমরা জানো যে তোমাদের এসএসসি পরীক্ষাতে 10টি সংক্ষিপ্ত প্রশ্নও থাকবে। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আমরা খুব শীঘ্রই তোমাদের অনুশীলনের প্রশ্ন নিয়ে আলোচনা করব।